এদিকে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ভারতকে শায়েস্তা করার জন্য। যে কোনো সময় খেলা শুরু হবে। অবস্থা এবং পরিস্থিতি এখন কোন দিকে যাবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অন্তর থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আর ধন্যবাদ দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া দরকার ছিল। ভারতের যে সরকার আছেন শায়েস্তা করতে এর থেকে বড় আর কোনো সিদ্ধান্ত হইতে। যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি। আপনারা 1000, 2000, 3000 লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান। ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশ সরকারের এ যাবৎকালের সব থেকে কাল বাংলাদেশ সীমান্তে যে ঘটনা ঘটলো, আমার মনে হয় সাম্প্রতিক সময় সব ঘটনাকেই এই পুরো বিষয়টা ছাপিয়ে যেতে পারে। ইউনূসের মাথা থেকে হাত তুলে নিলেন বাইডেন আর পালাবার পথ খুঁজছেন ইউনূস। এদিকে ভারতের সাথেও ক্রমশ খারাপ হচ্ছে বাংলাদেশের সম্পর্ক। তবে কি সবকিছুর মাসুল গুনতে হতে পারে বাংলাদেশের মানুষকে? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে ভারতের তরফেও কড়া বার্তা পৌঁছচ্ছে বাংলাদেশের কাছে। ভারত বাংলাদেশ দখল করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত। 35,000 সৈন্য রেডি করেছে আর ট্যাঙ্ক, কামান, গোলা যা লাগে সমস্ত সীমান্তের মোতায়েন করা শেষ। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বসে নাই, তারাও পাল্টা অ্যাকশন নিবে। ভয়ঙ্কর অবস্থা হবে। দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের। ভারত এবার হারে হারে বুঝতে পারবে বাংলাদেশের ক্ষমতা, বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা। আগে যেন শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের অনেক ক্ষতি করত, এখন তো ডক্টর ইউনূস। তারা কি এখন পারবে বাংলাদেশের ক্ষতি করতে বা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে? বাংলাদেশ তো আর হাত গুটিয়ে বসে থাকবে না ভারতের এই ষড়যন্ত্রের মুখ হয়ে। দর্শক শ্রোতা, আপনারা সবকিছু দেখতে পারবেন কিভাবে ভারতকে এইসব করা হচ্ছে এবং বাংলাদেশও কি সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিপক্ষে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ভারতের ষড়যন্ত্রগুলোকে বাধা দিতে গিয়ে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এইখানে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। এইখানে দেখতে পারবেন যে সবাই কি বলতেছে, বাংলাদেশের সবাই কি সিদ্ধান্ত নিয়েছে এবং এই নিয়ে বাংলাদেশের যে সেনাপ্রধান রয়েছেন তিনিও কিন্তু বক্তব্য দেন। বাংলাদেশ একটু বিপদের মুখে রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি আবারও বলতেছি এবং রিকোয়েস্ট করতেছি এই যে এগুলা দেখতে থাকুন। সন্তোষজনক উত্তর দিতে পারেননি সেনাপ্রধান, আমতা আমতা করে গেছেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রেস ব্রিফিং এ যিনি বড় মুখ করে দেশবাসীর জান মালের দায়িত্ব নিজে নিয়েছিলেন, আমেরিকার গোয়েন্দা কর্তার কথায় তিনি প্রায় চুপ করে গিয়েছিলেন। এই ঘটনা স্বাভাবিকভাবে বুঝিয়ে দেয় এই যে নতুন সরকার হয়েছে বাংলাদেশে, এই সরকার তৈরির পেছনে আমেরিকার কি ভূমিকা ছিল, ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল। দেশে আপাতভাবে একটা বেসামরিক সরকার আছে। আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার বিষয়ে কিছু জানতে হলে আমেরিকা বাংলাদেশের সরকারের সাথে কথা বলতে পারত ইউনূসের সঙ্গে। তারা তা করেনি। তারা ফোন করেছে, তারা ধরেছে সেনাপ্রধানকে ধরেছে কেন? এই কেনর উত্তর এটাই যে ষড়যন্ত্র করে গদিচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে। যে ষড়যন্ত্রটা করে সেই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন আমেরিকার গোয়েন্দা সংস্থার সঙ্গে ওয়াকারুজ্জামান স্বয়ং। তাই তাকেই ফোন দাও তুমি উত্তর। এবং এই ফোনে মিষ্টি কথা নয়, কেবলই কথার গুলিগোলা চলেছে বলে খবর পেয়েছি আমরা। এবং সেই গুলিগোলা এমনই চলেছে যে সেই গুলিগোলাতে ভয় পেয়ে ফোন করা হয়ে গেলে ফোন নামিয়ে রেখে চিন্তিত ওয়াকারুজ্জামান ছুটে গেছেন যমুনায় ইউনূস সাহেবের কাছে। তাকে সবিস্তারে জানান সবকিছু। ভয় পেয়ে যান এবার ইউনূস, ফোন লাগান আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন সাহেবকে। কিন্তু বাইডেন প্রথমেই বলে দিলেন তিনি চলে যাওয়ার মুখে। আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দিয়েছিল কতিপয় শিক্ষার্থীরা। আর এই পতাকার উপর দিয়ে হাইটা যখন পোলাপাইন কলেজে প্রবেশ করছে, বিষয়টা ভারতীয় মিডিয়াতে চলে আসছে। ইভেন এটা নিয়ে ভারত সরকার থেকে শুরু করে ভারতের জনগণ খুব স্ট্রিক্টলি বিষয়টাকে কিন্তু ডিল করছে। ইভেন এই ঘটনাটার জের ধরে যে তোমরা আমাদের যেই পতাকা অবমাননা করছো সেই পতাকাকে কিভাবে সম্মান দেওয়াইতে হয় আমরা ভারত জানি। তো কিভাবে দিবে দেখেন, যারা ভারতের সাথে কানেক্টেড না, সামহাও আপনার কোনো ভিসা ইস্যু নাই, আপনার চিকিৎসার ইস্যু নাই, অথবা আপনি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে ইস্যু নাই, তারা হয়তো ভারতের ইস্যুটাতে একরকম মুভমেন্ট করছে। কিন্তু ভারতের সাথে যাদের এই ইস্যুগুলো আছে তারা কিন্তু চরম বিপদে পড়ছে। আপনি এখানে একটা কনসার্ন করতে হবে বড় গোষ্ঠী
আমরা ফেসবুকে কথা বলছি, রাজপথে নেমে যাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও যারা এইখানে কানেক্টেড তারা কিন্তু খুবই বড় বিপদে আছে। কারণ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে ভারতের পতাকা এইভাবে কার্যত মানে এমন ভাবে রাখা হলো যেন বাংলাদেশিরা মারিয়ে ঢুকতে পারেন। এই ঘটনায় কি বাংলাদেশ সরকার কোনো স্টেটমেন্ট দিয়েছে? দেয়নি। কিন্তু জাতিসংঘে তারা চিন্ময় দাসকে নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো বললেন, তা সেলফ ডিফেন্স আমি কতটা তারা করতে পারলেন আমি জানি না, কিন্তু যদি কূটনৈতিক ব্যাখ্যা দেখেন তাহলে দেখবেন কার্যত বাংলাদেশের এই ব্যাখ্যার ফলে আন্তর্জাতিক মহল কিন্তু বাংলাদেশ বিরোধী হয়ে যেতে শুরু করেছেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে। আর এখানেই একটা প্রশ্ন আসে, কালকে শুধু চিন্ময় দাস নয়, চিন্ময় দাসের মতো আরও এক সন্ন্যাসী শ্যাম দাস, তাকেও গ্রেফতার করা হয়েছে। তার অপরাধ কি ছিল জানেন? তার অপরাধ ছিল তিনি চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গেছিলেন, এরপরে তাকে গ্রেফতার করা হয়। আর এরা ধর্মীয় সম্প্রীতির কথা বলছেন জাতিসংঘের ময়দানে বসে। জাতিসংঘে এই ধরনের কথা বলা অত্যন্ত সহজ কাজ, কিন্তু এই ধরনের খবর, এই ধরনের ভিডিও যখন প্রকাশিত হচ্ছে তখন কথার সঙ্গে কাজের আকাশ পাতাল যে পার্থক্য তা কিন্তু জনগণ বুঝতে পারছে। আর এই দ্বিচারিতা যখন আন্তর্জাতিক মহল বুঝতে শুরু করছে বা করবে, তখন কিন্তু ইউনুস সরকার সাঁড়াশি আক্রমণের চাপে পড়বে, যা নিঃসন্দেহে বাংলাদেশের জিওপলিটিক্যাল সিনারিওকে কার্যত ধ্বংস করে দিতে পারে বর্তমান প্রেক্ষাপটের সময়ে। দেখুন, ইউনুস সরকারের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা কার্যত শেখ হাসিনা এক্সপোজ করে চলে গেছেন। আন্তর্জাতিক মহল কার্যত মোহাম্মদ ইউনুসের যে ফেইলিয়ার, অর্থাৎ এই যে কনস্টিটিউশনাল ফেইলিয়ার, সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। মোহাম্মদ ইউনুস শুধু এড়িয়ে গিয়ে বলছেন দেশে নাকি এরকম কিছুই হচ্ছে না। শুধু চিন্ময় দাসকে গ্রেফতার তো নয়, ইসকনের 17টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কালকে শ্যাম দাসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ? তাকে কেন গ্রেফতার করা হলো? তিনি তো চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গেছিলেন। ফলে অনেক প্রশ্ন এখানে উত্তর বাংলাদেশ সরকারের কাছে নেই। তারা কার্যত ভারতের অপপ্রচার, ভারত এই পুরো বিষয়টাকে ত্বরান্বিত করছে, এই ধরনের খবর আন্তর্জাতিক মহলে ভাসিয়ে দিচ্ছে। আর বাংলাদেশের আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা আদতে কত ইন্টারনাল পলিটিক্সকে বুঝে কমেন্ট করছেন, আমার কাছে একটা বড় প্রশ্ন। জাতিসংঘে কিন্তু বাংলাদেশ আরো অনেক কথা বলেছে, আমি একটু আপনাদের বলে দিতে চাই। তারা বলেছেন বৈশ্বিক মিডিয়া এই ধরনের অনেক প্রোপাগান্ডা নাকচ করে দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সরেজমিনে পরিস্থিতি দেখার জন্য বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। তার মানে তারা বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি দেখার জন্য আহ্বান জানাচ্ছেন। আমিও তো বিদেশি সাংবাদিক, আমি যদি বাংলাদেশে যাই, আমার প্রাণের সুরক্ষা বাংলাদেশ সরকার দেবে তো? সত্যি বাংলাদেশ আমাকে সুরক্ষা দিতে পারবে তো? আমার সঙ্গে যদি কিছু হয় তাহলে এর দায় বাংলাদেশ সরকার নেবে তো? নাকি এই পুরো ঘটনাটাকেও প্রোপাগান্ডা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হবে? কালকে জাতিসংঘে বসে আপনারা বাংলাদেশের বিদেশি সাংবাদিকদের আহ্বান জানাচ্ছেন, এরপরে যদি আমার মতো সাংবাদিক বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তার সুরক্ষার দায় মোহাম্মদ ইউনুস নেবেন তো? এক্ষেত্রে বিদেশি সাংবাদিক অ্যালাউ করবেন আর ভারতীয় সাংবাদিক অ্যালাউ করবেন না। আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের দ্বিচারিতা অন্তত জাতিসংঘের এই স্টেটমেন্ট দেওয়ার পর আপনারা অন্তত করবেন না। বিদেশি সাংবাদিক যারা সেন্ট মার্টিনস দ্বীপে যেতে চেয়েছিলেন, আপনারা কি যেতে দিয়েছেন? যেতে দেননি। এই খবর বিবিসি বড় করে প্রচার করেছে, আপনারা বিবিসিতে গিয়ে দেখতে পারেন। অথচ জাতিসংঘে গিয়ে আপনারা মিথ্যা ন্যারেটিভ প্রকাশ করার চেষ্টা করছেন, তাও আবার ভারত, ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে, যা একটা সুসাইডাল অ্যাটেম্প্ট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আত্মহত্যা এবং আত্মহত্যার মতো কোনো স্টেপ বাংলাদেশ সরকার কালকে কিন্তু অফিসিয়ালি নিল জাতিসংঘের এই জেনেভা অধিবেশনে। তারা আর কি কথা বলেছে? তারা বলেছে শীর্ষ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের ধর্মের অধিকার নিয়ে বারবার আশ্বস্ত করেছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিনে তা বারবার প্রমাণ করেছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে নাকি 2জন উপদেষ্টাও তারা নিয়োগ করেছে। অর্থাৎ শেষ 100 দিনে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের প্রোটেকশন দিতে সমর্থ হয়েছে। প্রশ্ন হলো, দুর্গাপুজোয় তাহলে পেট্রোল বোমাটা কে ছুড়ল? কিভাবে ঠাকুর মন্দির থেকে নরেন্দ্র মোদীর উপহার দেওয়া সোনার একটা মুকুট সেটা চুরি করা হলো? কিভাবে দিনের পর দিন দুর্গাপুজোর মধ্যে কার্যত অন্য ধর্মের গান বাজানো হলো? মানসিক নির্যাতন করা হচ্ছে দিনের পর দিন সনাতনী সংখ্যালঘুদের উপর, কার নির্দেশে? কিসের জন্য চট্টগ্রামে কার্যত সেনাবাহিনী সনাতনীদের উপর হত্যালীলা চালালো, সিসিটিভি ফুটেজ ভাঙলো? কিসের জন্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল চাকমা সম্প্রদায়ের উপর সেনাবাহিনী কার্যত হত্যালীলা, অত্যাচার চালিয়ে গেল? এই প্রশ্নের উত্তর জাতিসংঘে বসে কালকে বাংলাদেশের যে দূত তিনি কেন দিতে পারলেন না, আমি সত্যি জানি না।
কিন্তু সব থেকে ইন্টারেস্টিংলি বিষয় হলো বাংলাদেশ সরকার পুরো বিষয়টাই জাতিসংঘের মতো জায়গায় কমপ্লিটলি অস্বীকার করে গেল। আর তারপরেই কিন্তু মানে এই পলিটিক্যাল একটা টুইস্ট ভারতীয় রাজনীতি এবং বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি হয়েছে, তা আমি আপনাদের বলবো। পরবর্তীকালে মুসলিম আইনজীবীর সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তারা তুলে আনেন জাতিসংঘে। এবার আইনজীবীকে যারা হত্যা করেছে তাদের মধ্যে কতজন সনাতনী সেই তথ্য তারা জাতিসংঘে কেন দিলেন না? আইনজীবী হত্যাকাণ্ডে যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে কি কোনো সনাতনীর ইনভলভমেন্ট তারা খুঁজে পেয়েছেন? না, আইনজীবীকে তারা ভুলভাবে ব্যাখ্যা করে হত্যা করে ফেলেছেন, ভেবেছিলেন আইনজীবী হিন্দু। আসল কথা কিন্তু তারা জাতিসংঘে বলেননি। এই আইনজীবী হত্যাকাণ্ড যেটা আবার তারা শিরোনামে জাতিসংঘের বুকে নিয়ে আসার চেষ্টা করে সনাতনীদের অত্যাচার করার দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আদতে এরা কিন্তু ফেক ন্যারেটিভ ক্রিয়েট করছেন বিশ্ব অঙ্গিনায়, যার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কোথায় বসে বলছেন কথাগুলো ভাবতে হবে আপনাদের। পরবর্তীকালে তারা বলছেন আমাদের সরকার সজাগ রয়েছে, আমরা বিভিন্ন ষড়যন্ত্রকে ধ্বংস করব, ব্যর্থ করব, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। এবং তারা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব ধর্মের মানুষের কাছ থেকে নজিরবিহীন ম্যান্ডেট উপভোগ করছে, অর্থাৎ দেশের সব ধর্মের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছেন। আর এখানেই প্রশ্ন, সনাতনীরাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেনি, তারাই তো সরকারের কাছে 8 দফা দাবি জানিয়েছিলেন, তাহলে কিভাবে তারা জাতিসংঘে বলে দিচ্ছেন সব ধর্মের মানুষ তাকে সমর্থন করছেন? এই প্রশ্ন তো জাতিসংঘের মতো জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের এই স্টেটমেন্টের পর আন্তর্জাতিক মিডিয়া হয়ে আমি তুললাম, এই উত্তর কে দেবেন আমি জানি না। এরকম পরিস্থিতিতে সেনাপ্রধান আজকে একটা অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো মানে অনেকদিন পরে প্রথমবারের মতো মুখ খুললেন। গত বেশ কিছুদিন এই যে খারাপ পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে সেনাপ্রধানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেনাপ্রধানের বক্তব্য না পাওয়া যাওয়ার কারণে এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছিল যে সেনাবাহিনী কি ভাবছে, সেনাবাহিনী এই মুহূর্তে কি করবে। সেনাপ্রধান মুখ খুললেন, তিনি বললেন দেশের বর্তমান ক্রান্তিকালে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। তিনি এক অর্থে স্বীকার করলেন যে দেশে এখন ক্রান্তিকাল চলছে, দেশে এখন খারাপ সময়ই চলছে। সেটা স্বীকার করে নিয়ে সেনাপ্রধান জানালেন সেনাবাহিনী দেশের মানুষের পাশে থাকবে। তিনি বলেছেন জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন সেনাবাহিনীর সদস্যরা মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে এবং এই কাজ তারা অব্যাহত রাখবে। কিন্তু এই কাজ তারা কিভাবে অব্যাহত রাখবে সেই দিক নির্দেশনা তার কথা থেকে খুব একটা আসলো না। অনেকদিন থেকে আলোচনা চলছিল দেশে যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে সেনা শাসন চলে আসতে পারে, জরুরি অবস্থা জারি হতে পারে, সেরকম কোনো ইঙ্গিত দিলেন না। দেশ ভালো না থাকলে আমরা কেউই ভালো থাকবো না। দেশ ভালো না থাকলে দেশ আস্তে আস্তে দেউলিয়াত্বের দিকে চলে যাবে, আর দেউলিয়াত্বের দিকে চলে গেলে, অর্থনৈতিকভাবে দেউলিয়াত্বের দিকে চলে গেলে দেশের বিশৃঙ্খলার কারণে সেটা শ্রীলঙ্কার চাইতেও খারাপ পরিস্থিতি তৈরি হবে, সিরিয়ার চাইতেও খারাপ পরিস্থিতি তৈরি হবে। সেই আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে। ঠিক সেই মুহূর্তে সবাই যখন তাকিয়ে রয়েছেন সেনাপ্রধানের দিকে, তখন সেনাপ্রধান এক অর্থে স্বীকার করে নিলেন যে দেশে ক্রান্তিকাল চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী প্রধান কি সিদ্ধান্ত নেবেন, এই ক্রান্তিকালে দেশকে সঠিক পথ দেখানোর জন্য কোন উদ্যোগের দিকে তিনি যাবেন? তিনি কি সেনা শাসন জারি করার দিকে যাবেন, জরুরি অবস্থা জারি করার দিকে যাবেন, নাকি এই সরকারকেই সহযোগিতা করে যাবেন পেছন থেকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন? এই সরকারকে যেভাবে সমর্থন করে যাচ্ছেন সেই সমর্থনে খুব একটা যে কাজ হচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি যে খুব একটা উন্নতি হচ্ছে সেটা বলা যাবে না। চারিদিকে মব চলছে, সেই মব এখনো থামছে না। গত রাতেই দেখেছি একজন প্রখ্যাত সাংবাদিক মুন্নি সাহা, তিনি মবের কবলে পড়েছিলেন। গত রাতে কারণ বাজারে তিনি মব জনতার পাল্লায় পড়েছিলেন এবং সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পরেও সাংবাদিকদের কোনো ধরনের হয়রানি করা হবে না, সঠিক একেবারে কারণ অনুসন্ধান শেষে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত, সেরকম কথা সরকার বললেও মুন্নি সাহাকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং মুন্নি সাহাকে তুলে নিয়ে যাওয়ার পরে গভীর রাতে আবার তাকে 4 মামলার আসামি মুন্নি সাহা, তাকে আবার ছেড়েও দেওয়া হয়, পরিবারের কাছে হস্তান্তর করা হয় এই শর্তে যে তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন, অসুস্থ, সিরিয়াস অসুস্থ বোধ করছেন, তিনি ভয় পেয়েছেন, আদালতে আত্মসমর্পণ করবেন, এই শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে। এই যে মবের কবলে পড়ে তিনি প্যানিক অ্যাটাকে পড়লেন, এরকম মব কিন্তু চতুর্দিকে চলছে। মাজার ভাঙা হচ্ছে যেভাবে, সেখানে সরকার অনেকাংশে সেনাবাহিনীর সদস্যদেরও নিষ্ক্রিয় দেখা যাচ্ছে। এই চতুর্দিকে সারা দেশে যখন মব চলছে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতির একেবারে চরম পর্যায়ে চলে গেছে, তখনও যদি সেনাবাহিনী চুপ করে থাকে, সেনাবাহিনী যদি কোনো পদক্ষেপের দিকে না যায়, তাহলে মানুষের শেষ ভরসার জায়গাটা নষ্ট হবে, এমন মতামত রয়েছে। তার মানে এই নয় যে বাংলাদেশের কোনো মানুষই চান যে এই দেশে সেনা শাসন আসুক, সেনা শাসন এসে দেশটা আবার তলানির দিকে চলে যাক, যেটা গিয়েছিল এর আগে 2বারের সেনা শাসনে।
পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা হয়তো এখন বলা না গেলেও সময় যত যাবে ততটা পরিষ্কার হওয়া যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেনাবাহিনী বা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে সেনাপ্রধান যখন নিজ মুখে স্বীকার করলেন যে দেশে ক্রান্তিকাল চলছে, তখন সেটাকে গুরুত্ব দিয়ে সরকারের আমার মনে হয় পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। কলকাতা একটু বেশি লাফালাফি করতেছে না আমাদের বাংলাদেশকে নিয়ে, একটু বেশি কথা বলতেছে না? আপনার কাছে কি তাই মনে হয়? তারা কিভাবে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে, মনে হইতেছে যে আমরা মানে তাদের কাছে কি বলে ভিক্ষুক, হাত পাতি, এমন ভাবে তারা কথা বলতেছে। আর তাদের যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করতেছে, মানে তিলকে তাল বানানো, তাল পয়দা করার মতো অবস্থা। মানে হয় না কিছু, কিন্তু সমস্ত এমন ভাবে রঙিন ভাবে সাজাইয়া তারা উপস্থাপন করতেছে আমাদেরকে, এই বাংলাদেশকে হেয় করার জন্য। এটা হয় না। এরপরেও যদি আপনি চুপ থাকেন তাহলে মানে কিভাবে হয়? যে পর্যায়ে থাকেন কথা বলা উচিত, কারণ আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি, বাংলাদেশের জনগণ, আমরা গর্বিত জাতি। আর আমাদের সাহসের ইতিহাস সারা বিশ্ব জানে। ৭১ সন, ৫২ সন, ৬৯, সবাই জানে যে আমাদের বাঙালিদের কি অধীম সাহস, বুক ভরা সাহস ছিল। সেই সাহসের প্রতিফলনে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তারা কি বলে যে আমরা আলু দেব না, পেঁয়াজ দেব না, মরিচ দেব না, বিদ্যুৎ দেব না। কিভাবে চলবে? ভারতের উপর নির্ভরশীল। ভারতের উপর নির্ভরশীল। আমরা তো মানে টাকা দিয়ে কিনি, আপনারা তো আমাদেরকে ফ্রি দেন না। যে দিলাম ফ্রি, 1 কেজির সাথে 3 কেজি ফ্রি, 1 বস্তার সাথে 5 বস্তা ফ্রি, তা তো দেন না। টাকা দিয়ে কিনতে হয় আমাদের, আমরা টাকা দিয়ে কিনি। কথা বলে না যে ভাত ছিটাইলে কাকের অভাব হয় না। আপনারা হচ্ছেন বিক্রেতা, আমরা ক্রেতা। আপনারা কোনো দয়া দাক্ষিণ্য দেখেন, আর আমরা দয়া দাক্ষিণ্যের জন্য হাত পাতি না, আমরা কিনে খাই, অর্থ নেন আমাদের থেকে। আর বড় বড় কথা বলেন না। আমরা যদি না কিনি কোথায় বেচবেন? আপনারা বিক্রি করার রাস্তা খুঁজুন, আমাদের দিয়ে ভাবতে হবে না। আমরা টাকা দিয়ে কিনি, টাকা হলে সব জায়গায় পাওয়া যায়। এটা দিব না, হেটা দিব না, হ্যান দিব না, তেন দিব না, দিবেন না, ঠিক আছে, হেও প্রতিপন্ন করার কি আছে? আর আপনাদের মানে সবাই না, কলকাতার মানুষকে আমার ভালো লাগে, তাদের কথাবার্তা, চলাচল, কালচার প্রায় সেম আমাদের সাথে। কিন্তু কিছু সংখ্যক লোক, কতিপয় লোক যারা বিভিন্ন দলে আছে বা অন্য সংগঠনের সাথেও জড়িত, তারা এমন ভাবে কথা বলে মিডিয়ার সামনে, এমন ভাবে উপস্থাপন করে মনে হয় বাংলাদেশের মানুষ মানুষই না, বাংলাদেশের মানুষ ভিক্ষুক। তারা এরকম মনে করে। আমাদের টুরিস্টরা কয় মাস ধরে যায় না, তোমাদের টুরিস্টও একবারে মানে কি বলে ওই খরা নাগার মতো অবস্থা হয়ে গেছে। তোমাদের এই মানি এক্সচেঞ্জের যে ব্যবসায়ীগুলো, তারা তো হট্টঙ্গে একবার শুকনা হয়ে গেছে, মিডিয়ায় প্রচার করতেছে। তোমাদেরই ভাবতে হবে, কলকাতার মানুষ ভাবতে হবে। সবাইকে আমি বলতেছি না, যারা বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা চলাইতেছে, বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য নানানভাবে তারা লাগে পড়ছে, বাংলাদেশের মানুষকে হেও প্রতিপন্ন করতেছে। হ্যাঁ, আটা 400 টাকা কেজি কিনতে হবে, কিনবো, সমস্যা কি? আমাদের মাটিও যথেষ্ট উর্বর আছে। রাষ্ট্রীয়ভাবে যদি উদ্যোগ নেওয়া হয় না, আমরা রপ্তানি করতে পারবো। আর এরকম বড় বড় কথা না, এরকম বড় বড় কথা মানায় না। ক্রেতা বলতে পারে, বিক্রেতা বলতে পারে না বড় বড় কথা। ক্রেতা বলতে পারে যে আমি তোমার থেকে পণ্য কিনলাম না, কিন্তু বিক্রেতা এই কথা বলতে পারে না যে বিক্রি করলাম না। কারণ বিক্রেতার কাছে ক্রেতা হলো আশীর্বাদ স্বরূপ। আর তোমরা এরকম মানে হেয় প্রতিপন্ন করবে, বারবার আমাদের জাতীয় পতাকা অপমাননা করবে, এটা আমরা মেনে নেব না, মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি বলবো, যখন আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে, বিরোধ থাকতে পারে, আপনি একটা পথের অনুসারী হতে পারেন, আমি অন্যটা পথের অনুসারী হতে পারি, কিন্তু যখন রাষ্ট্রের প্রশ্ন, দেশের প্রশ্ন, স্বাধীন সার্বভৌম দেশের পতাকার প্রশ্ন আসে, তখন ওই ভেদাভেদটা থাকে না। তখন আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। আর বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করব, যারা বাংলাদেশের মানুষকে, জনগণকে হেয় প্রতিপন্ন করার জন্য অপকৌশল, অপচেষ্টা চালাইব, তাদেরকে জবাব দিতে হবে। যে যেখানেই থাকেন, যে প্ল্যাটফর্মে থাকেন, আপনার ফেসবুকে একটা পোস্ট তো দিতে পারবেন যে আমরা বাঙালি, আমরা গর্বিত জাতি, আমরা কারো থেকে দান দক্ষিণা নিয়ে বাঁচি না, আমরা উপার্জন করে উপার্জিত অর্থ দিয়ে কিনে খাই। আমাদের পাকিস্তানের সাথে তুলনা করা হয় না যে পেট্রোল 1000 লিটার টাকা কিনতে হবে, ময়দা কিনতে হবে 400 টাকা কেজি। আমাদের টাকা থাকলে আমরা কিনবো। এরকম লাফালাফি করলে তোমাদের থেকে আমরা কিনবো না। তোমাদের পণ্য বিক্রির ব্যবস্থা করো। তোমাদের এই কলকাতায় পর্যটন এরিয়া বাংলাদেশরা যায় না, 2 মাস হয় নাই, আর এখন তারা লোকসান, দেউলিয়ার পথে। মানি এক্সচেঞ্জের ব্যবসায়ীগুলো গতকাল মিডিয়ায় দেখলাম যে তারা এখন মানে একদম শুকনায় পড়ে গেছে, তাদের ব্যবসা ডাউন হয়ে গেছে। তোমাদের কাপড়ের ব্যবসায়ীগুলো তারাও ডাউন হয়ে গেছে। কথা একটু মানে ভাইবা চিন্তা বলা উচিত, কথা ভাইবা চিন্তা বলা উচিত। এই জন্য যে আমরা ক্রেতা, আমরা টাকা দিয়ে কিনি, আর তোমরা বিক্রেতা। তোমরা ক্রেতাকে মানে তুচ্ছতাচ্ছিল্য ভাবে যা তাই বলে দিতেছো, এটা কি মানার যোগ্য? মহান আল্লাহ পাক তোমাদের বোধগম্য দিক, তোমরা বোঝার চেষ্টা করো যে বাঙালি জাতি কোনো অবহেলিত জাতি আগে ছিল, পাকিস্তান আমলে ছিল, কিন্তু এই অবহেলিত জাতি তার বুকের অসীম সাহস দেখায়া বীর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা নিয়েছে, সারা বিশ্ব জানে। আমাদের বীরত্ব, আমাদের পরিশ্রম,
সেটাই প্রমাণ করে দেয়। পাকিস্তানের থেকে আমরা যখন ভাগ হয়েছি, পাকিস্তানের থেকে আজ আমরা কত উচ্চতায়, কেউ আমাদের দেয় নাই, দান করে নাই, আমরা পরিশ্রম করছি, মেধা খাটায় আমাদের দেশ আজ এই পর্যায়ে। কারণ দান দক্ষিণা দিয়া আমাদের দেশ, আমাদের জীবনযাত্রার উন্নত হয় নাই। বাংলাদেশের ক্ষেত্রে আমদানি রপ্তানিতে এবার বিরাট পরিবর্তন আসতে চলেছে। এবার আরো ভুগতে হবে বাংলাদেশকে, আর চুপ করে বসে থাকবে না আমেরিকা। এদিকে ভারতের সাথেও ক্রমশ খারাপ হচ্ছে বাংলাদেশের সম্পর্ক। তবে কি সবকিছুর মাসুল গুনতে হতে পারে বাংলাদেশের মানুষকে? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি, তাতে ভারতের তরফেও কড়া বার্তা পৌঁছচ্ছে বাংলাদেশের কাছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে রাগে ফুঁসছে ভারতবাসী। ইতিমধ্যে ভারতের একাধিক হসপিটালে বাংলাদেশিদের জন্য চিকিৎসা সংক্রান্ত সমস্ত পরিষেবা বন্ধ হয়ে গেছে। এমনকি এবার পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রেও ভারতের তরফে বড় পদক্ষেপের সংখ্যা দেখা দিচ্ছে। তবে কি চারিদিক দিয়ে কোণঠাসা হয়ে পড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাও এখন গোটা বিশ্বে আলোচিত। বিশ্ব দরবারে নিজের সম্মান খোয়াতে বসেছে বাংলাদেশ। কিন্তু এই সিচুয়েশনে বাংলাদেশের ঠিক কি করণীয়? এতক্ষণ ধরে যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেই প্রত্যেকটা পয়েন্টই বাংলাদেশের বর্তমান সিনারিওকে কেন্দ্র করে। তবে হ্যাঁ, মূল প্রতিবেদনে যাওয়ার আগে একটা বিষয় স্পষ্ট করে দিই। প্রথম, কলকাতার উদ্দেশ্য কিন্তু কোনো দেশকে ছোট করা নয়, বরং সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলি ঘটছে তার পরিপ্রেক্ষিতেই আমাদের আজকের রিপোর্ট। বদলে যেতে পারে বাংলাদেশের অবস্থান। ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট, ভাঙনের পথে যাচ্ছে বন্ধুত্ব। বাংলাদেশ ভারত সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা এই সম্পর্কের মাঝে গভীর ফাটল ধরিয়েছে। বিশেষত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং এর পরবর্তী প্রতিক্রিয়া ভারতের জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে স্বাস্থ্য পরিষেবা এবং পণ্য আমদানি রপ্তানি নিয়ে নতুন জল্পনা। প্রশ্ন উঠছে, এই উত্তেজনা কি দুই দেশের মধ্যেকার বন্ধুত্বকে ভেঙে দেবে এবং এই ফাটলের মাসুল কি গুনতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে? হ্যাঁ, বর্তমানে এই প্রশ্নটাই মাথাচাড়া দিচ্ছে। কারণ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার কেবল বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ককেই নয়, দুই দেশের জনমনে পারস্পরিক সন্দেহ বাড়িয়ে তুলেছে। ধর্মীয় এবং সামাজিকভাবে সংবেদনশীল এই ইস্যুটি ভারতের মিডিয়া ও সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে। ফলে সাধারণ ভারতীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশ বিরোধী মনোভাবকে তীব্র করছে। এর আগে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে কিছু হাসপাতাল পরিষেবা বন্ধ করে দেওয়ার খবর উঠে এসেছিল। স্বাস্থ্য খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা দীর্ঘদিন ধরে স্থায়ী ছিল, কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্ত এই সহযোগিতার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। স্বাস্থ্য পরিষেবায় প্রতিবন্ধকতা কেবল দুই দেশের সাধারণ মানুষের জন্য অসুবিধা তৈরি করছে না, বরং তা কূটনৈতিক সম্পর্কের উপরেও চাপ বাড়াচ্ছে। পণ্য আমদানি রপ্তানিতে নতুন সংকটের আশঙ্কা। বর্তমান পরিস্থিতিতে ভারত যদি বাংলাদেশ থেকে আমদানি রপ্তানিতে বড় সিদ্ধান্ত নেয়, তবে তা দুই দেশের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের বড় অংশ প্রবেশ করে, বিশেষত তৈরি পোশাক, চামড়াজাত পণ্য এবং মৎস্যজাত পণ্য। অন্যদিকে বাংলাদেশ ভারতের কৃষিজাত পণ্য এবং ওষুধ আমদানির উপর অনেকাংশেই নির্ভরশীল। ভারত কি তবে বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করার পথেই হাঁটছে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্ক এত গভীর যে তা সহজে ছিন্ন করা কিন্তু সম্ভব নয়। তবে বর্তমান পরিস্থিতি যদি আরো তিক্ত হয়, তাহলে সীমিত সময়ের জন্য কিছু কৌশলগত পদক্ষেপ নেওয়া হতে পারে। এর মধ্যে আমদানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা বা নতুন শুল্ক আরোপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের সংকট, কিভাবে সম্মান রক্ষা করবে বাংলাদেশ? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে একাধিক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংকটের মুখোমুখি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনা এবং তা নিয়ে বৈশ্বিক প্রতিক্রিয়া দেশের ভাবমূর্তিকে আরো নাজুক করে তুলেছে। চারিদিকে চাপের মুখে পড়ে সরকার এখন প্রায় কোণঠাসা অবস্থায়। এই পরিস্থিতিতে দেশটির জন্য করণীয় কি, সেটাই গভীর বিশ্লেষণের দাবি রাখে। সংখ্যালঘু নির্যাতনের বৈশ্বিক প্রতিক্রিয়া। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলছে। মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মহল থেকে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলো মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের প্রতি কঠোর মনোভাব প্রকাশ করেছে। বর্তমানে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান। একসময় দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির জন্য প্রশংসিত বাংলাদেশ এখন মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক দুর্বলতার কারণে সমালোচিত হচ্ছেন। আন্তর্জাতিক মহলে বারবার প্রশ্ন উঠছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। সুতরাং এই সংকট থেকে উত্তরণের জন্য সরকারের দায়িত্বশীল এবং কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনার দ্রুত এবং সুষ্ঠু তদন্ত করতে হবে। মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন। কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে বৈশ্বিক নেতাদের আস্থা পুনরুদ্ধার করতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য একটি স্থিতিশীল ও মানবিক পরিবেশ তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পদক্ষেপ না নিলে বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা আরও হ্রাস পাবে, যা দেশের অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক স্বাধীনতার পর থেকে আজ অবধি, এটি সবসময়ই একটা জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। আমাদের পক্ষ থেকে আমরা খুব হম্বিতম্বি করছি,
ক্ষমতায় যাওয়ার আগে ভারতের বিরোধিতা করছি এবং ক্ষমতায় যাওয়ার পর নতজানু ভারতের সঙ্গে যে নতজানু পররাষ্ট্রনীতি সেই নীতি অনুসরণ করতে বাধ্য হচ্ছি। এখন আমরা যারা সাধারণ মানুষ, তাদের যে সেন্টিমেন্ট, এটি ভারত বিরোধী সেন্টিমেন্ট, আজকে থেকে নয়, হাজার বছর আগের থেকে। এবং এই ভারত বিরোধী সেন্টিমেন্টটিকে সাধারণত ভোটের মাঠে রাজনৈতিক দলগুলো ব্যবহার করার জন্য প্রাণান্ত চেষ্টা করে যত সম্ভব ভারত বিরোধী গালাগাল দেওয়ার জন্য। কিন্তু যখন একটি দল মনে করে যে তার ক্ষমতায় আসার একটা পথ সুযোগ হয়েছে বা পথ তৈরি হয়েছে, তখন থেকেই তার মধ্যে এক ধরনের ভারত তোষণ নীতি শুরু হয়ে যায়। আর ক্ষমতায় বসে একেবারে ভারত যেভাবে বলে ঠিক হুবহু সেইভাবে কাজ অতীতের সরকারগুলো করেছে। ভারতের সঙ্গে ওইভাবে বাহাস করেছে, ভারতকে রুখে দিয়েছে, ওইরকম ইতিহাস আমাদের নেই বললেই চলে। একটা দুটো ঘটনা ঘটেছে, একবার দুবার, কিন্তু যারা এই ঘটনাটা ঘটিয়েছে সেটা সীমান্তে কোনো সামরিক কর্মকর্তা হোক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, তাকে কিন্তু তার দায় পরিশোধ করতে হয়েছে। অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে জেলে গিয়েছেন, আরও অনেক কিছু। তো এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা 2024 সনের সেই নভেম্বর মাসে এসে কেমন হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এলেন আগস্ট মাসের পরে, তখন তার কথাবার্তা ছিল দিল্লি বিরোধী, এবং তিনি প্রথম কয়েকটি সাক্ষাৎকারে বাংলাদেশের পত্রপত্রিকার সঙ্গে, ভারতের নামকরা পত্রপত্রিকার সঙ্গে এবং কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া, সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হলো যে বাঙালি জাতি একজন শক্ত মেরুদণ্ডওয়ালা রাষ্ট্রনায়ক পেয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমাদের যে নস্টালজিয়া ছিল, আমাদের যে আবেগ ছিল, অনুভূতি ছিল, তার এই বক্তব্যগুলোর কারণে আমরা আনন্দ উদ্বেলিত হয়ে পড়েছিলাম যে হ্যাঁ, নেতা হওয়া দরকার এমন লোকেরই। এতকাল আপনি কোথায় ছিলেন হে বর্ণলতা সেন? এতকাল শেখ হাসিনা আমাদের এই ক্ষতি করে গেল, এরশাদ সাহেব আমাদের এই ক্ষতি করে গেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ক্ষতি করে গেল, দেশের মানুষকে বিক্রি করে কেবলই ভারতকে দিয়ে গেল। আর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্বের এত বড় নাম করে একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের এই ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তিনি ভারতকে পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলেন এবং অন্য যে সকল কথাবার্তা বললেন, পুরো বাংলাদেশে একটা গণজাগরণ তৈরি হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সেই আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু এটা ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। এক সপ্তাহ এই আবেগ আমরাও ধরে রাখতে পারলাম না, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও আর এগোতে পারলেন না। তার পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক সাহেবের কিছু বক্তব্য, তারপর আরও সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের কিছু কর্মকাণ্ড, সব মিলিয়ে মনে হলো যে ভারতকে তোষণ করার জন্য যে পুরনো হাতিয়ার আমাদের অতীতে রাজনীতিবিদরা ব্যবহার করে আসছিল, সেই একই হাতিয়ার ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার চলার পথকে মসৃণ করতে চাচ্ছেন। এবং তার আমরা প্রথম নমুনা সেটা আমরা দেখতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘে গেলেন। তো সেখানে সাইড লাইনে বৈঠক করলেন জো বাইডেনের সঙ্গে একেবারে নজিরবিহীনভাবে। এবং তিনি যখন জাতিসংঘে সেই অধিবেশনে গেলেন, সেখানে বিশ্বের তাবৎ বড় বড় নেতারা বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি হুমড়ি খেয়ে পড়লেন। কেউ একটা ছবি তোলার জন্য, কেউ হ্যান্ডশেক করার জন্য, কেউ কোলাকুলি করার জন্য। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হলো নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক আয়োজন করার জন্য। কিন্তু নরেন্দ্র মোদী একেবারে যাকে বলা হয় দৃঢ় প্রতিজ্ঞ, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসবেনই না। তো এই যে জাতিসংঘ থেকে ফিরে এলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এরপর থেকেই তার যে ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, সব কিছুতেই ক্রমশ কালো মেঘের যে ছায়া, সেটি স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকলো।
তিনি এরপর আরেকটি সম্মেলনে গেলেন আজারবাইজানের রাজধানী, সেখানে যাওয়ার পর সেখানে আর তাকে নিয়ে হইচই হলো না। এমনকি বিশ্ব নেতারা যে সম্মুখ সারিতে বসেন সেটিও তার কপালে জুটল না। এরপর তিনি বাংলাদেশে আসার পর একটার পর একটা রাজনৈতিক সংকট, প্রাকৃতিক বিপর্যয়, এরপর রাজনৈতিক অবিশ্বাস, প্রশাসনিক ব্যর্থতা এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একটির সঙ্গে অন্যটির হুড়োহুড়ি, মারামারি, কাটাকাটি, এরপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, বিসংবাদ, আর অন্যদিকে সেই যে ইসকন নামক একটি হিন্দু জাতীয়তাবাদী প্রতিষ্ঠান, যেটি কিনা আন্তর্জাতিকভাবে আমেরিকাতে রেজিস্টার্ড এবং আন্তর্জাতিকভাবে খুবই প্রভাবশালী একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটির সঙ্গে যে কোনো কারণে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সম্পর্ক নষ্ট হয়ে গেল। নেপথ্যে ভারত নাকি পিনাকি ভট্টাচার্য নাকি অন্য কেউ, এটি খোঁজ করার আগেই অনেকগুলো ঘটনা ঘটে গেল। ইসকনের যিনি বাংলাদেশের প্রধান চিন্ময় প্রভু, তিনি গ্রেপ্তার হলেন, আর তার সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে আরো অনেক কিছু ঘটলো ঢাকাতে, দিল্লিতে, কলকাতাতে এবং জাতিসংঘের যে সদর দপ্তরে, ইউরোপীয় ইউনিয়নে, আরো অনেক জায়গাতে, যা কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য রীতিমতো একেবারে বিষ ফোড়া হয়ে দেখা দিয়েছে। ভারতের শক্তিশালী গণমাধ্যমগুলো 10 মুখে প্রচার করছে যে বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হিন্দু নির্যাতন শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উপরে যারা ভর করে আছে, এরা সবাই উগ্র জঙ্গিবাদকে লালন করে এবং ভারত যদি খুব দ্রুত ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জঙ্গিবাদ বা তার যে তালিবানের শাসন, এটি ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এটি তছনছ করে দেবে এবং ভারতের যে বিভিন্ন এলাকাতে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, ক্ষেত্র বিশেষে উগ্রবাদী যুদ্ধ চলছে, এগুলো আর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। কি করতে হবে? বাংলাদেশকে টুকরো টুকরো করে ফেলতে হবে। কয় টুকরো? কেউ বলে 2 টুকরো, কেউ বলে 3 টুকরো, কেউ বলে বাংলাদেশ দখল করে সেখানে হিন্দু দেশ নাম করা হোক। এইরকম প্রচার, তাও আবার যেন তেন নয়, ভারতের বড় বড় মিডিয়া। এবং আশ্চর্যের ব্যাপার হলো যে ভারতের যত রাজনীতিবিদ আছেন, মুক্ত মনা বলে, তারপর উদার মনা বলে পরিচিত বুদ্ধিজীবী মহল আছেন, এরপর আন্তর্জাতিক মানের যে সকল পত্রপত্রিকা রয়েছে, সেই পত্রপত্রিকা সবাই এখন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে এক সুরে কথা বলছেন। সেখানকার চলচ্চিত্রের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, যাদের খুব সামাজিক ইনফ্লুয়েন্স রয়েছে, তারাও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন। আবার চলচ্চিত্র নায়ক নায়িকাদের মধ্যে যারা পার্লামেন্টে আছেন, তারা কয়েক দফা এগিয়ে বা কয়েক ধাপ এগিয়ে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ধরে ধরে খুবই আপত্তিকর বক্তব্য তারা প্রদান করে যাচ্ছেন। অন্যদিকে যে সকল ইউটিউবার রয়েছে ভারতের, এরাও খুবই প্রভাবশালী। তারা ভয় দেখাচ্ছে বাংলাদেশকে। এই চিকেন নেক, আমাদের যে 2টো চিকেন নেক রয়েছে, শিলিগুড়ি করিডোর রয়েছে, সেটা নিয়ে যাবে। তারপর আমাদের সীমান্তের উপরে তাদের 1 ডিভিশন সৈন্য প্রস্তুত করা আছে, কামান রেডি করা আছে, এই সকল বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। এবং এর বিপরীতে আমাদের বাংলাদেশে যারা মিডিয়া আছে বা বাংলাদেশে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে, তারা আসলে ওইভাবে কথা বলছেন না। কেননা কথা বলার জন্য যে মদত দরকার, শক্তি দরকার বা একটা রুট দরকার, এটি বাংলাদেশের মিডিয়াগুলো সরকারের পক্ষ থেকে পাচ্ছেন না। আর অন্যদিকে ভারতে যারা প্রচার প্রপাগান্ডা করছেন, তারা অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, রাজ্য সরকার থেকে শুরু করে, ইসকন থেকে শুরু করে আরো অনেক দেশি এবং আন্তর্জাতিক চক্রের কাছ থেকে একেবারে অকণ্ঠ সমর্থন পেয়ে যাচ্ছেন।
এর ফলে এই বাংলাদেশ বিরোধী প্রচার, বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী মানে যে প্রচারণা, এটি এখন তুঙ্গে এবং টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে মায়ানমারের অং সান সুচির যে সরকার, তিনি নোবেল লরিয়েট ছিলেন। তো তার বিরুদ্ধে যখন এভাবে প্রচার এবং প্রোপাগান্ডা শুরু হলো, তিনি কিন্তু টিকতে পারেননি এবং তাকে জেলে যেতে হয়েছে। তো অং সান সুচির যে রাজনৈতিক ক্যারিয়ার, বর্ণাঢ্য শিক্ষা, তিনি অক্সফোর্ডের ছাত্রী ছিলেন, তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং তার পিতার যে ট্র্যাডিশন, তার পিতা ফাউন্ডিং ফাদার মায়ানমারের। তো এখন সেই জেনারেল নেউইনের কন্যার যদি অবস্থা হয়, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হতে পারে, এটি নিয়ে এখন অনেকে ক্যালকুলেশন করছেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা প্রোটেক্ট করবেন, তার পক্ষে যারা কথা বলবেন, মুখপাত্র, বিশেষ করে তথ্য উপদেষ্টা কথা বলবেন বা তথ্যমন্ত্রী কথা বলবেন, আসিফ নজরুল সাহেব কথা বলবেন, অন্যান্য মাহফুজ যারা আছেন মাস্টার মাইন্ড, তারা কথা বলবেন, প্রথম আলো বলবে, ডেইলি স্টার বলবে, কিন্তু সবার মুখে মনে হয় যেন বজ্রপাত হয়েছে। আবার কেউ কেউ নিজেরাই নিজেদের কাপড় চোপড় বা ধুতি সামলানোর জন্য রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছেন। প্রথম আলোর অফিসে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে, অনেক অফিস ভেঙে দেওয়া হয়েছে, ডেইলি স্টারের অফিস বন্ধ করার জন্য অনেক কিছু করা হচ্ছে। এখন তারা ইয়ানফসি নিজেরা বাঁচবে না ইয়া ইনুসু বলবে, এটি নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার সিদ্ধান্ত নিতে পারছে না। আসিফ নজরুলের একটা মিডিয়া ভ্যালু আছে, তো তিনি কিছু হয়তো বলতেন, কিন্তু তার সেই বক্তব্য এখন কেউ খাবে না। তিনি যথেষ্ট সমালোচনার মুখে পড়েছেন তার ব্যক্তিগত জীবন, কর্ম নিয়ে। বিএনপি বলেন, জামাত বলেন, ইউটিউবাররা বলেন, পিনাকি ভট্টাচার্য বলেন, ইলিয়াস হুসাইন বলেন, সকলে একযোগে এমনভাবে তার বিরুদ্ধে লেগেছেন। এখন এই লোকটি তাকে হারপিক খেয়ে বা ইঁদুরের বিষ খেয়ে মরা ছাড়া এখন তার আর অন্য কোনো উপায় নেই। আর তিনি যদি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বলেন, ভারতের বিপক্ষে বলেন, ওটা রীতিমতো আরও হিতে বিপরীত হয়ে যাবে। ফলে বেচারা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রায় ৮৬-৮৭ বছর বয়সে তিনি এখন উদাস নয়নে তাকিয়ে আছেন। আর ভারতের এই যে বহুমুখী তার যে প্রচার এবং প্রোপাগান্ডা এবং তাকে হটানোর জন্য যে মাস্টার প্ল্যান ভারত নিয়েছে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, ভারতের বিপক্ষে গিয়ে অনেকে কথা বলতেছে এবং ভারতেরও অনেক কথা বলতেছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে। তারা বলতেছে বাংলাদেশের মধ্যে আক্রমণ করবে, অনেক কিছুই করবে। অন্যদিকে বাংলাদেশের জনগণরাও বলতেছে তারা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না, ভারতের অন্যায়ের মানে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদ করবে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। অনেকে কিন্তু তাদের নিজস্ব মতামত এখানে প্রকাশ করেছে, তাদের ভিডিওগুলা এবং তাদের কথাগুলাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।